Associate Professor of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are continuing question discussion of blood physiology. ভাইবা কোশ্চেন গুলি আমরা ডিসকাস করছিলাম ব্লাড ফিজিওলজির। আচ্ছা, গত ক্লাসে আমি আয়রনটা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আয়রন ভালো করে পড়া হয়নি। গত ক্লাসে দেখলাম যে আয়রনটা ভালো করে পড়োনি। আজকে কি পড়ে আসছো আয়রন? আয়রন পড়ে এসেছো কিনা? জি ম্যাম। আচ্ছা, পড়ে এসেছো, ঠিক আছে। তাহলে আয়রনটা আমরা কি বলেছিলাম, তোমরা আবার আমরা একটু রিক্যাপিচুলেট করি। প্লিজ সি এভরিবডি হিয়ার। আয়রন ইজ দ্য কি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফর ইরিথ্রোপয়েসিস। টোটাল বডি আয়রন 4 to 5 gram. Iron distribution in the form of hemoglobin 65 to 70%, in the form of myoglobin 4 to 5%, in the form of various heme compound 1%, in the form of protein transferrin 0.1%, storage form 2/3 as ferritin and 1/3 as hemosiderin in reticuloendothelial cells of bone marrow, liver and spleen. কত? 15 to 30%. ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলি কিন্তু তোমাদের ফর এমসিকিউ পারপাস অলসো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। তাহলে হিমোগ্লোবিন হিসেবে সবচাইতে বেশি 65 to 70%, মায়োগ্লোবিন 4 to 5%, হিম কম্পাউন্ড হিসেবে থাকে 1%, ট্রান্সফেরিন হিসেবে 0.1%, স্টোরেজ হচ্ছে কত? 15 to 30%. আচ্ছা, রোল 3 সাবিকুন নাহার লিমা আছো কি? রোল 3 সাবিকুন নাহার লিমা আমাদের সাথে কি আছো? রোল 1 ইসরাত জাহান, রোল 1 ইসরাত জাহান আছো কি? নাই। রোল 30 অর্পণ কর্মকার আছো? রোল 30? তাহলে ডায়েটারি সোর্স অফ আয়রন বলেছিলাম যে হিম আয়রন, দ্যাট ইজ ফেরাস ফর্ম অফ আয়রন। উই ফাউন্ড দিস আয়রন ফ্রম এনিম্যাল ফুড। তাহলে এনিম্যাল ফুড থেকে যে আয়রনটা আসে এটা হচ্ছে ফেরাস ফর্ম, দ্যাট ইজ এগ, মিট, ফিশ, লিভার এক্সেট্রা। আর নন হিম আয়রন গুলি দ্যাট ইজ ফেরিক, হ্যাঁ, ফেরিক ফর্ম অফ আয়রন, এটা কোথা থেকে আসে? ফ্রম ভেজিটেবল সোর্সেস, দ্যাট ইজ লিফি ভেজিটেবলস, গ্রিন বানানা, গুয়াভা, পালসেস, সিরিয়ালস। ঠিক আছে। রুটস অফ আয়রন এক্সক্রিশন, আয়রন এক্সক্রিশনের রুটস গুলি কি কি? ফার্স্ট হচ্ছে কি ডেসকমেশন অফ দ্য স্কিন। স্কিন যে আমাদের যে স্কিনের যে শেডিং হচ্ছে সেখানে কি হয়? আয়রন লস হয়ে যাচ্ছে থ্রু দ্য ফিকাল রুট বাই ডেসকমেশন অফ ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল। মেনস্ট্রুয়াল লস ইন ফিমেল দেখা যায় যে 1 ml ব্লাড লস ইজ ইকুইভ্যালেন্ট টু 0.5 মিলিগ্রাম অফ আয়রন লস। ঠিক আছে। আচ্ছা, নাও আয়রন রিকোয়ারমেন্ট দেখা যায় যতটুকু রিকোয়ারমেন্ট তার চাইতে আমাদের 10 গুণ বেশি আমাদের ইনটেক করতে হয়। কারণ কি? only 10% dietary iron is absorbed. That's why actual requirement এর চাইতে আমরা 10 times more I have to take because only 10% iron absorption occurs. তাহলে কি হচ্ছে? actual requirement of iron for men and non-menstruating women 1 milligram per day, for menstruating women 1.5 to 2 milligram per day, pregnancy and lactation 2.5 milligram per day. But dietary requirement of iron or recommended daily allowance. What do you mean by RDA? Recommended daily allowance. About 10 times of actual requirement because only 10% of dietary iron is absorbed. শুধুমাত্র 10% dietary iron absorption হয় বিধায় আমরা 10 গুণ বেশি ইনটেক করতে হবে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের চাইতে। তাহলে অ্যাডাল্ট মেলের রিকোয়ারমেন্টটা কত হয়ে যায়? 10 to 20 মিলিগ্রাম পার ডে, অ্যাডাল্ট ফিমেল 15 to 30 মিলিগ্রাম পার ডে, প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন 40 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে। এখন আসো ডেইলি লস অফ আয়রন। ইন কেস অফ মেল 0.6 মিলিগ্রাম পার ডে অ্যাকর্ডিং টু গাইটন। আর যদি ফিজিওলজিক্যাল রেঞ্জে তুমি বলতে চাও 0.5 to 1 মিলিগ্রাম পার ডে, ফিমেল হচ্ছে 1.3 মিলিগ্রাম পার ডে অ্যাকর্ডিং টু গাইটন। আর যদি তুমি বলতে চাও যে না আমি রেঞ্জে বলবো 1 to 2 মিলিগ্রাম পার ডে। অ্যাবজর্পশন only 10% absorption takes place and site of absorption of iron duodenum and upper jejunum. This is for MCQ exam. তাহলে দেখো এই তিনটা স্লাইড কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা, দুইটা, তিনটা, চারটা স্লাইড আমি বানিয়েছি এগুলি ভাইভা এবং এমসিকিউ ফেস করার জন্য। ঠিক আছে। এখন এই ফিগারটাকে এক্সপ্লেইন করতে পারবে মনীষা? প্লিজ ক্যান ইউ এক্সপ্লেইন দিস ফিগার ভেরি নাইসলি? তুমি এই ফিগারটাকে এক্সপ্লেইন করো। ম্যাম ফার্স্টে হিমটা হচ্ছে ব্লাডে গিয়ে ফেরাস। হিম আয়রন হিম আয়রনটা ম্যাম হচ্ছে comes from animal
এনিম্যাল ফুড, এভাবে বলো, ফ্রম এনিম্যাল ফুড সোর্স উই গেট হিম আয়রন, তাই না? আমরা হিম আয়রনটা কোথা থেকে পাই? ফেরাস ফর্ম অফ আয়রনটা Animal source. ফেরাস ফর্ম অফ আয়রনটাকে আমরা পাই এনিম্যাল সোর্স থেকে। তাহলে ফেরাস ফর্ম কি আর কোনো কিছু কনভার্সনের প্রয়োজন আছে? ফেরাস ফর্ম অফ আয়রন ক্যান ইজিলি এন্টার টুয়ার্ডস দ্য এন্টারোসাইট, ইন্টেস্টাইনাল সেলে তো ঢুকে যেতে পারে, তাই না? ফেরাস ফর্মের কোনো অসুবিধা নাই। দেখা যায় হিম ট্রান্সপোর্টার দিয়ে কি হয়, ইজিলি দে ক্যান এন্টার ইনটু দ্য এন্টারোসাইট। আর নন হিম আয়রন, এবার বলো নন হিম আয়রনটা কি হবে? উই গেট নন হিম আয়রন ফ্রম হুইচ সোর্স? এই যে নন Ferric form. ফেরিক ফর্ম কোথা থেকে পাও, কোন সোর্স থেকে? ওইটা যেমন বলছো Ma'am, এনিম্যাল সোর্স, vegetable source থেকে. বাট ইট শুড বি কনভার্টেড টু ফেরাস ফর্ম। Ferrous উইদাউট form. ফেরাস it cannot enters into the enterocyte. তাহলে ফেরাস ফর্মে হতে কি কি লাগবে এখানে ক্যাটালিস্ট হিসেবে? ইন প্রেজেন্স অফ ferric reductase, in presence of hydrochloric acid, in presence of vitamin C, this ferric form is converted to ferrous form. এটা এখানে বলতে হবে তোমাকে। তাহলে কি কি জিনিস লাগবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফেরিক রিডাক্টেজ এন্ড ভিটামিন সি। এগুলো আছে না এবিসি বইতে? অফকোর্স আছে, আছে তো। তোমরা কি 7th এডিশনটা কালেকশন করেছিলে? 7th জি এডিশনটা ম্যাম, জি হ্যাঁ, ম্যাম। 7th এডিশনে আছে কিন্তু। তাহলে ফেরি রিডাক্টেজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিটামিন সি, এই তিনটার প্রেজেন্সে ফেরিক ফর্ম ইজ কনভার্টেড টু ফেরাস ফর্ম, ঠিক কিনা? তাহলে ফেরাস ফর্মে কনভার্টেড হয়ে দেন দিস ফেরাস ফর্ম এন্টার্স ইনটু দা এন্টারোসাইট, কার মাধ্যমে যাবে? DMT1। ডিএমটি মানে কি মনীষা বলো? ডিএমটি মানে কি? ম্যাম, ডাইভ্যালেন্ট মেটাল আয়ন ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার 1। তাহলে ডাইভ্যালেন্ট মেটাল আয়ন ট্রান্সপোর্টার 1। আচ্ছা, এটা দিয়ে কোথায় ঢুকলো? এন্টারোসাইট। দেন কি হয় বলো? এই যে ফেরাস ফর্মটা ঢুকে গেল আর এখানে হিম ঢুকলো। এই হিম থেকে আমাকে বের করতে হবে কি? ফেরাস ফর্ম। কে বের করবে? কোন এনজাইমটা লাগবে এখানে? HO মানে কি? ইন হিম প্রেজেন্স অফ অক্সিডেজ। হিম অক্সিজিনেজ, নট অক্সিডেজ, হিম অক্সিজিনেজ। তুমি বই ভালো করে পড়ো না কেন? বইয়ে দেখো এবিসিতে লেখা আছে তো। হিম অক্সিজিনেজ এনজাইমের মাধ্যমে হিম থেকে উই টেক আউট ফেরাস ফর্ম অফ আয়রন, ঠিক আছে? এই ফেরাস ফর্মটা আয়রনটাকে রিমুভ করে আমরা নিয়ে আসলাম। তাহলে দিস ফেরাস আয়রন, হোয়াট ইজ দ্য ফেট অফ দিস ফেরাস আয়রন ইন দ্য এন্টারোসাইট? দুটা ফেট বলেছিলাম, কি হবে? ফেট কি হবে এখানে? কি ম্যাম, পরিণতি হবে ফেরাস? একটা হচ্ছে একটা ম্যাম ফেরাস থেকে ফেরিক ফর্মে হচ্ছে কনভার্ট হবে বাই সেরুলোপ্লাজম। আরেকটা ম্যাম ফেরিক হিসেবে ফেরিক অ্যাপোপ্রোটিন হিসেবে থাকবে। আচ্ছা, তাহলে দেখো, তুমি বলছো ফেরাস form is converted to ferric iron by ferrooxidase, ferrooxidase enzyme or ceruloplasmin, ঠিক আছে? ferrooxidase or ceruloplasmin, এটার আরেকটা নাম আছে হেফেস্টিন। মনে রাখতে হবে সবগুলি। তাহলে ferrooxidase or হেফেস্টিন or ceruloplasmin, তাহলে এটা দিয়ে কনভার্ট হয়ে কি হবে? এটা it binds with converted to ferritin, and this ferritin combined with apoferritin and storage as ferritin. তাহলে দেখো এটা অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে এটা ফেরিটিন হিসেবে স্টোরেজ হতে পারে। আরেকটা ফেট কি? আরেকটা কি? একটা তুমি বলেছো, আরেকটা কি হতে পারে ফেরাস ফর্মটা? এই যে দেখা যাচ্ছে সাইডে বেজোল্যাটারাল সাইডে এটা একটা জিনিস দিয়ে ট্রান্সপোর্ট হয়ে ব্লাডে চলে যায়, এটার নাম কি? এই ফেরাস ফর্মটা কার হেল্পে তোমার চলে আসবে ব্লাডে? এফপি দিয়ে আমরা কি বুঝিয়েছি? ম্যাম, ফেরোপ্রোটিন। Yes, ferroportin. Ferroportin by the enzyme of, by the presence of one special protein, that is ferroportin. এটা একটা প্রোটিন। তাহলে এই ferroportin helps to transport this ferrous form of iron into the blood, এবং হেয়ার ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে কে? হেফেস্টিন or ferroxidase enzyme হেয়ার acts as catalyst। তাহলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, হেল্প করবে কে এখানে? হেল্প করে হচ্ছে হেল্পার হিসেবে কাজ করবে হেফেস্টিন, that is ferrooxidase। তাহলে ferrooxidase enzyme এখানে হেল্প করবে। তাহলে by the help of ferroportin, this ferrous form of iron now transported into the blood। এই ব্লাডে এসে ফেরাসটা কি হবে? কি ফেট হবে বলো তো? ব্লাডে এসে কি হবে ফেরাস ফর্ম অফ আয়রন? Again
converted to ferric form in presence of ferroxidase or celluloplasmin. আবার ferric form এ হবে, হয়ে এসে কার সাথে বাইন্ড করবে? তাকে ট্রান্সপোর্ট ট্রাভেল করতে হলে টুয়ার্ডস দ্য ব্লাড, ইট শুড বি ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে ম্যাম। ট্রান্সফেরিন। অনিশা, ভালো করে পড়াটা কিন্তু আমি পেলাম না। আমি গত সপ্তাহে আশা করেছিলাম যে এই সপ্তাহে তোমরা ঝটপট বলে ফেলতে পারবে, কিন্তু আয়রনটা তোমরা ভালো করে কেন জানি পড়ছো না। আয়রনটা কেন পড়াচ্ছি? আয়রনের প্রতি প্রফেসর মমতাজ ম্যাডামের খুব এফিনিটি আছে। উনি এইবার তোমাদেরকে আয়রন থেকে একটা কোশ্চেন দিতে পারে, সেজন্য তো আমি পড়াচ্ছি। আমি একটা জিনিস পড়াচ্ছি মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন এক্সাম। এই কারণেই তোমাদেরকে নতুন করে আমি আবারও আয়রন মেটাবলিজম পড়াচ্ছি। কেন? এখান থেকে একটা কোশ্চেন তোমাদের ফার্স্ট প্রফে দিয়ে দিতে পারে, এই জন্যই পড়াচ্ছি। তাহলে দেখো, তাহলে ফেরাসটা ফেরিক ফর্মে কনভার্টেড হয়ে ইট বাইন্ডস উইথ ট্রান্সফেরিন। নাও ইট ক্যান ট্রাভেল টুয়ার্ডস দ্য ব্লাড, ইজিলি ট্রাভেল করতে পারে। আদারওয়াইজ ইট বাইন্ডস উইথ ট্রান্সফেরিন, ইট ক্যান নট ট্রাভেলস টুয়ার্ডস দ্য ব্লাড। তাহলে ব্লাডে ট্রাভেল করতে হলে তাকে ইট শুড বি ফার্স্ট বাইন্ড উইথ ট্রান্সফেরিন। তাহলে ট্রান্সফেরিন হিসেবে বাইন্ড হয়ে গেল, হয়ে তার কি কি ফেট হতে পারে? দুটো কথা বলেছিলাম, এখানে তার দুইটা ফেট হতে পারে। একটা হচ্ছে স্টোরেজ হতে পারে, আর একটা হচ্ছে ইউটিলাইজ হতে পারে। স্টোরেজ কি কি ফর্মে হয় একটু আগে পড়েছো? স্টোরেজ ম্যাম রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলস অফ ম্যাম হচ্ছে 2/3 ফেরিটিন হবে আর 1/3 হচ্ছে হিমোসিটেরিন হবে। কোন জায়গায় স্টোরেজ হতে পারে? বোন মেরো, লিভার, লিভার আর স্প্লিন। স্প্লিন স্টোরেজ হতে পারে। আচ্ছা, ভেরি গুড। আর ইউটিলাইজ কি কি ভাবে হবে? ইউটিলাইজটাও পড়েছো। কি কি তৈরি করতে কাজে লাগবে? হিমোগ্লোবিন লাগবে কিনা? hemoglobin synthesize হ্যাঁ, হিম প্রোটিন গুলি তৈরি হতে লাগবে, ট্রান্সফেরিন তৈরি হতে লাগবে, আর কি হতে লাগবে? বিভিন্ন হিম কম্পাউন্ড গুলি তৈরি হতে লাগবে, তাই না? তাহলে এইগুলি হচ্ছে ইউজ। স্টোরেজ, একটা হচ্ছে স্টোরেজ হতে পারবে, আর একটা হচ্ছে ইউটিলাইজেশন হবে। ব্লাডে তার দুইটা ফেট, একটা হচ্ছে স্টোরেজ হতে পারবে, আর একটা হচ্ছে ইউটিলাইজেশন হয়ে যায়। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আয়রন, টোটাল আয়রন মেটাবলিজমের ফিগার। আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আয়রন রিসাইক্লিং হয় বডিতে, অলওয়েজ 20 to 25 মিলিগ্রাম অফ আয়রন ডেইলি রিসাইক্লিং অকার্স। আয়রন রিসাইক্লিংটা, ইয়ামিন প্লিজ টেল মি, আয়রন রিসাইক্লিং এবিসি তে খুব সুন্দর করে আছে, আয়রন রিসাইক্লিংটা বলো। আয়রন রিসাইক্লিংটা যে প্রতিদিন 20 to 25 মিলিগ্রাম আয়রন বডিতে রিসাইকেল হচ্ছে, কিভাবে? বাংলায় বলো, কিভাবে হয় আয়রন রিসাইকেলটা? এই যে তোমরাই তো বলছো আয়রনটা হিমটা ভেঙে হিম প্লাস গ্লোবিন, হ্যাঁ বলো, আয়রন যে রিইউজড হয়, রিইউটিলাইজড হয়। রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল থেকে ম্যাম। হ্যাঁ, রেটিকুলো এন্ডোথেলিয়াল, দ্যাট ইজ 120 ডেজ পর পর হিমোগ্লোবিন আরবিসি যখন ব্রেকডাউন হয়, ভেঙে গেল, এই আরবিসিটা ফ্যাগোসাইটোসড হয় কি দিয়ে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল দিয়ে। দেন রেটিকুলো এন্ডোথেলিয়াল, হ্যাঁ হলো, হওয়ার পরে কি হয়? হিমোগ্লোবিনটা ভেঙে কি হয়? হিম প্লাস গ্লোবিন, তাই না? দেন আবার কি হয়? হিম প্লাস এটা গ্লোবিন থেকে হয়। হ্যাঁ, হিম অক্সিজেনেজ হিম হচ্ছে যে বিলিবার্ডিন, হিম অক্সিজেনেজ দিয়ে বিলিবার্ডিন হয়, আর হচ্ছে যে গ্লোবিনটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে চলে যায়। আচ্ছা, হিম অক্সিজেনেজ দিয়ে রিডিউস টু বিলিবার্ডিন এন্ড ফেরাস ফর্ম অফ আয়রন ইজ ফ্রি হিয়ার। এই ফেরাস ফর্ম অফ আয়রনটা কি হয়? আয়রনটা তখন কি হবে? রিইউটিলাইজড হবে। এই যে ফেরাস ফর্ম অফ আয়রনটা তখন কি কন্ডিশন হয়? উইদিন দা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, দিস ফেরাস ফর্ম অফ আয়রন, তোমরাই বলেছো হিম ভেঙে হয় ফেরোপ্রোটিনের মাধ্যমে রিইউটিলাইজড হয়। Yes, very good. তাহলে এই ফেরাস ফর্ম অফ আয়রনটা ফেরোপোর্টিনের মাধ্যমে ইট ট্রান্সপোর্টেড টুয়ার্ডস দ্য ব্লাডে চলে যাবে এবং রিইউটিলাইজড ইন দ্য হেমোপয়েটিক সেল, তাই না? বোন মেরুতে আবার রিইউটিলাইজড হচ্ছে না, ইরেথ্রোপয়েসিস হতে, ঠিক আছে কিনা? আবার হেমোপয়েটিক সেল গুলিতে ইউজ হয়ে যাচ্ছে আয়রনটা। তাহলে দেখো, এই যে বোন মেরুতে চলে যাচ্ছে, তাহলে ফেরোপোর্টিন ইজ এসেনশিয়াল প্রোটিন ফর ট্রান্সপোর্ট অফ ফেরাস ফর্ম অফ আয়রন ফ্রম রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল ইনটু দ্য ব্লাড। আবার আমরা এখানে এন্টেরোসাইট থেকে যখন ব্লাডে যাবে, তখনও ফেরোপোর্টিন ইজ ভেরি মাচ এসেনশিয়াল ট্রান্সপোর্টার ফর টেকিং ফেরাস ফর্ম
form of iron into the blood. তাহলে ব্লাডে ferrous form of iron কে ট্রান্সপোর্ট করতে ferroportin is very much essential. তো একই কথা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল থেকে ferrous form of ironটাকে আমি যদি ব্লাডে নিতে চাই তাহলে কি লাগবে? ferroportin লাগবে। তাহলে এজ এ হোল আমি একটা ফিগার এখানে বলেছিলাম যে দেখো এই যে ব্রাউন কালার ferroportin হেয়ার বা ব্রাউন কালার, তাহলে ফ্রম এন্টেরোসাইট, তাহলে ইন্টেস্টাইনাল সেল থেকে থ্রু দ্য ferroportin this ferrous form of iron comes into the blood. আবার ম্যাক্রোফেজ ও রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল থেকে ferrous form of ironটা আমি ব্লাডে নিয়ে আসতে কি লাগবে? ferroportin লাগবে, তাই না? আর এখানে দেখো এসেনশিয়াল একটা ক্যাটালিস্ট লাগে, সেটা হচ্ছে হেফেস্টিন। এটা বলছে নিডস কপার। হেফেস্টিনের আরেকটা নাম কি বলেছিলাম? ফেরো অক্সিডেজ অর সেরুলোপ্লাজমিন, কারণ এটা কপার কন্টেনিং এনজাইম। আচ্ছা, এই যে দেখো এখানেও হেফেস্টিন লাগে। উইদাউট হেফেস্টিন কিন্তু এই ফেরোপোর্টিন উইল নট ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে, তাহলে ফেরোপোর্টিন। এখন নাও রোল অফ হেপসিডিন কে বলতে পারবে? এখানে হেপসিডিনের রোলটা কি? ম্যাম, হেপসিডিন ডাউন রেগুলেট করে। হ্যাঁ, হেপসিডিনটা কাকে ডাউন রেগুলেট করবে? ফেরোপোর্টিনকে ব্লক করে দেয় যাতে সার্কুলেশনের মধ্যে আয়রন না হয়। বডিতে হেপসিডিন বেড়ে গেল, তাহলে আয়রন অ্যাবজর্পশন বাড়বে না কমবে? বডিতে যদি হেপসিডিন বেড়ে যায় যাবে ম্যাম, কমে যাবে। কমে যাবে। আর হেপসিডিন যদি কমে যায় আয়রন অ্যাবজর্পশন কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে, কারণ কেউ তোমার ফেরোপোর্টিনকে ডিস্টার্ব করার নাই। ফেরোপোর্টিন তার নিজের মনের মতো কাজ করতে পারবে এবং প্রপারলি ইট ক্যান কজেস আয়রন অ্যাবজর্পশন। তাহলে দেখো হেপসিডিনের একটা রোল আছে এবং দ্যাটস ওয়াই হেপসিডিন ইজ কল্ড আয়রন রেগুলেটরি প্রোটিন। ইট ইজ সিনথেসাইজড ফ্রম লিভার। লিভার থেকে হেপসিডিনটা তৈরি হয় and it is a iron regulatory protein and it causes down regulation of the ferroportin and also causes degradation of ferroportin. So if increases hepcidin, that's time iron absorption decreases in our body. If decreases hepcidin, iron absorption will be increases. এখন বলো তো iron absorption বডিতে বেড়ে যাবে কোন কোন কন্ডিশনে? হ্যাপসিডিন, দ্যাট ইজ হ্যাপসিডিনের ডিক্রিজ হয়ে যাবে কখন? যখন আয়রন অ্যাবজর্পশনটা বাড়তে হবে কখন? হাই প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন, আয়রন ওভারলোডেড। আয়রন অ্যাবজর্পশন বাড়তে হবে বুঝি হাই প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন থাকলে? কখন আয়রন অ্যাবজর্পশন বাড়তে হবে বডিতে? তোমার বডিতে আয়রন নাই। আয়রন ডেফিসিয়েন্সি থাকলে। আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, আর কি কন্ডিশন? ইনক্রিজ আয়রন ডিমান্ড, হাইপোক্সিয়া, লো প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন। লো প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন, হ্যাঁ ঠিক আছে। তারপর তোমার কোনো থ্যালাসেমিয়াতে লাগবে? থ্যালাসেমিয়া? জি ম্যাম, বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে আয়রন অ্যাবজর্পশনটা বাড়তে হবে, দ্যাট টাইম হেপসিডিন উইল বি ডিক্রিজ। আর হেপসিডিন ইনক্রিজ হবে কখন? যখন আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। কখন কমে যেতে হবে? হাই প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন, আয়রন ওভারলোড। ভেরি গুড, আয়রন ওভারলোড। ধরো অনেকে 10 ব্যাগ ব্লাড দেওয়া হয়ে গেল, তাহলে কি হবে? আয়রন ওভারলোড হয়ে যেতে পারে না তাদের ক্ষেত্রে? দেখা যায় ওই সময় কি হবে? হ্যাপসিডিনটা কি হবে তখন? বেড়ে যাবে, যাতে আয়রন অ্যাবজর্পশনটা কমে যায় বডিতে। বুঝতে কি পেরেছো? তাহলে দেখো এগুলি কিন্তু তোমাদেরকে জানতে হবে। আমি এই জিনিসটা আয়রন মেটাবলিজমটা নতুন করে ভালো করে 2 দিন পড়ালাম। এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে ফার্স্ট প্রফে। খুব ভালো করে এই কোশ্চেনটা পড়বে, আয়রন থেকে একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে মনীষা, বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের আমি ভাইভা কোশ্চেন গুলিতে চলে যাই। ভাইভা কোশ্চেন গুলিতে আমরা নেক্সট কোশ্চেন, নেম সাম আয়রন কন্টেনিং ফুড ফাউন্ড ইন রুরাল এরিয়া। গ্রাম দেশে কোন কোন ফুডে তুমি আয়রন পাবে? দেখি বুদ্ধি করে বলো। গ্রাম দেশে এই যে গ্রামের মহিলাদেরকে তুমি কি বলবা? আপনি এটা কোন কোন জিনিস খেলে আয়রন পাবে? দেখি বলো তো। ভেরি গুড, বলো। কচুর শাক, কচুর শাক, ভেরি গুড। কচুর শাক, কচুরলতি, কচুর শাক, কচুরলতি, তাই না? এই দুটো জিনিস কিন্তু কমন। আর কি বলতে পারি? গ্রিন লিফি ভেজিটেবল বলতে পারি, তাই না? তারপর হচ্ছে এগ, লিভার, এগুলোই তো বলবাই, কিন্তু মেইনলি বলবা কচুর শাক,
কচুল্লতি এই কথা বলতে ভুলবে না। গ্রিন লিফি ভেজিটেবলস, এগ, লিভার, ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার, মনে রাখবা টিউবওয়েল ওয়াটারেও কিন্তু আয়রন আছে না? টিউবওয়েল ওয়াটারেও কিন্তু পানিতেও কিন্তু আয়রন থাকে। তাহলে এগুলি হচ্ছে রুরাল এরিয়াতে আমি বলবো কচুল্লতি, কচুর শাক। কারণ গ্রামের মানুষকে কি তুমি গরু মাংস খেতে বললে পারবে? গরিব মানুষ খেতে পারবে না। তাহলে তুমি বলতে হবে কচুল্লতি, কচুর শাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Next question, why hemoglobin content is more in newborn baby? Newborn baby দের hemoglobin content কেন বেশি? তুমি বলেছো ম্যাম হ্যাঁ বলো, বাচ্চাগুলা হ্যাঁ হাইপোক্সিক বলো, হয়ে রিলেটিভ রিলেটিভ হাইপোক্সিয়া কন্ডিশনে কন্ডিশনে থাকে ম্যাম। থাকে। এখন তাদের আরবিসি লেভেলটা বেশি থাকে। এই জন্য hypoxia is one of the accumulating factor for erythropoiesis. That's a very good, very good. কে রোল কত? রবি জি কে ম্যাম, বলছো? হ্যাঁ রবি ম্যাম। রবি। তাহলে রবি, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুব সুন্দর করে বলেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ফ্যাক্টরস রিকোয়ার্ড ফর হিমোগ্লোবিন সিনথেসিস। কি কি ফ্যাক্টরস রিকোয়ার্ড ফর হিমোগ্লোবিন সিনথেসিস? রোল 38, শাহরিয়ার ইমন শাকিল। শাকিল বলো, রোল 38, রোল 38, শাহরিয়ার ইমন শাকিল। শাকিল বলো। নাই। আচ্ছা, রোল 48, রোল 48, নাজমুন নাহার। নাজমুন নাহার কে আছো? রোল 48, নাজমুন নাহার কে আছো? রোল 48 নাই। রোল 30, রোল 37, জাহিদ হাসান আছো কি? রোল 37, জাহিদ হাসান নাই। রোল 32, সুমিত চন্দ্র বণিক। রোল 32, সুমিত। ইয়েস ম্যাম। সুমিত আছো? ইয়েস ম্যাম। সুমিত তুমি আমাকে বলো, what are the factors necessary for hemoglobin synthesis? কি কি ফ্যাক্টরস ম্যাম লাগবে হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য? বলো, বলে যাও। ম্যাম ফার্স্ট ক্লাস প্রোটিন লাগবে ম্যাম, যেমন মেটাল লাগবে, মেটালের মধ্যে ম্যাম আয়রন, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ এগুলো লাগবে ম্যাম। ভিটামিন লাগবে, ভিটামিনের মধ্যে ভিটামিন বি12, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ম্যাম রিবোফ্লাভিন, ম্যাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যে হরমোন গুলো আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন, তারপর হচ্ছে ম্যাম অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যাড্রেনাল হরমোন গুলা, পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন, দেন ম্যাম আচ্ছা ঠিক পোরফাইরিন আছে, লাগবে ম্যাম, বাইল সল্ট লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে রোল 28, শাওন নন্দী আছো কি? রোল 28, শাওন নন্দী। রোল 25, জুবায়ের হোসেন। জুবায়ের হোসেন আছো? রোল 25, জুবায়ের হোসেন আছো নাকি? আছো। জুবায়ের, তুমি আমাকে বলো, টেল দ্য নেম অফ নরমাল এন্ড অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। এগুলি খুব কমন ভাইভা কোশ্চেন। নরমাল এন্ড অ্যাবনর্মাল হিমোগ্লোবিন গুলি বলো তো। নরমাল হিমোগ্লোবিন গুলির নাম বলো। অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2, আমার ফিটাল A2, হিমোগ্লোবিন F। F। আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কি কি বলবো? অ্যাবনর্মাল অ্যাডাল্ট হচ্ছে হিমোগ্লোবিন অ্যাবনর্মাল S, হিমোগ্লোবিন C। হিমোগ্লোবিন সি। আচ্ছা ঠিক আছে, কিছু বলছো। তুমি কি বলতে পারবা ডিফারেন্সেস বিটুইন হিমোগ্লোবিন এ এন্ড হিমোগ্লোবিন এফ? ডিফারেন্স বলতে পারবা কয়েকটা? স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ম্যাম, স্ট্রাকচারাল ফর্মুলাতে বলো। হিমোগ্লোবিন এ হচ্ছে আলফা টু বিটা 2, আর হিমোগ্লোবিন F হচ্ছে ম্যাম আলফা 2 আর গামা 2। আমি কি এভাবে আর ম্যাডাম একটু হিমোগ্লোবিন থামো, A আমি প্লাস। আলফা টু, শোনো, আলফা টু বিটা টু এভাবে বলতে বলছি নাকি বারবারই বলছি 2 আলফা প্লাস 2 বিটা চেইন? কিভাবে বলতে বলছি বলো? ক্লাসে বারবার কি বলছি? টিচাররা কিভাবে শুনতে চাই? তুমি খাতায় 2 লেখো আলফা আলফা টু চেইন, বিটা টু, মুখে হ্যাঁ 2 2 আলফা আলফা চেইন, চেইন 2 বিটা এন্ড 2 চেইন, বিটা 2 চেইন। বিটা আর চেইন। হিমোগ্লোবিন এফ, আর হিমোগ্লোবিন ম্যাডাম এফটা হিমোগ্লোবিন F হচ্ছে 2 আলফা চেইন, 2 গামা চেইন। 2 গামা চেইন। আচ্ছা ঠিক আছে, এরপর আর কি ডিফারেন্স বলবো অ্যাডাল্ট হিমোগ্লোবিনে? Hemoglobin A present in adults, or hemoglobin F also some adults, but usually in fetus. ইনফিটাস। Oxygen আচ্ছা, এরপরে affinity, hemoglobin A less, or hemoglobin F more. মোর এফিনিটি। আচ্ছা, তাহলে এগুলি হচ্ছে তোমার ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে রোল 17, রোল 17, রোল 17,
হালিমা আক্তার প্রিয়া। হালিমা আক্তার প্রিয়া আছো কি? রোল 17। হালিমা আক্তার প্রিয়া আছো কিনা আমাদের সাথে? হালিমা আক্তার প্রিয়া, আমি তো দেখেছি সে আছে আমাদের সাথে। হালিমা আক্তার প্রিয়া কোনো কথাই বলছে না। রোল 11 তাসলিমা আক্তার দিশা। রোল Yes, 11। ma'am. আচ্ছা, what do you mean by hemoglobinopathies? What do you mean by hemoglobinopathies? What do you mean by hemoglobinopathies? Ma'am, hemoglobinopathies আরে বাবা দেখেই বলো, অসুবিধা dysfunction নাই, of the বলো। genes, dysfunction of the genes encoding the globin chains of the hemoglobin molecule. হ্যাঁ, তাহলে গ্লোবিন চেনে যদি জেনেটিক, এটা কি জেনেটিক্যালি হবে না? জেনেটিক্যালি ডিটারমাইন্ড তো, তাই না? তাহলে জি ম্যাম। জেনেটিক ডিটারমাইন্ড, হ্যাঁ, তাহলে ডিসফাংশন হয় কোথায়? গ্লোবিন চেইনে। আচ্ছা, প্রবলেম ইন দা গ্লোবিন চেইন, ইনহেরেন্ট কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, হিমোগ্লোবিনোপ্যাথিস এর টাইপস কি কি? কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। বলো তো কোয়ান্টিটেটিভ প্রবলেম কোনটা? দ্যাট ইজ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, কোনটা বলবো আমরা? ম্যাম থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। আর কোয়ালিটেটিভ কোনটা বলবো? তুমি যে বললা থ্যালাসেমিয়াটা, এই জন্য জিজ্ঞেস করলাম। কোয়ান্টিটেটিভ প্রবলেম কোনটা, কোয়ালিটেটিভ প্রবলেম কোনটা? ম্যাম হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এগুলি কি? এস আর হিমোগ্লোবিন সি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস, আর কোয়ান্টিটেটিভ নাকি অ্যাবনর্মালিটিস হচ্ছে quantitative? হ্যাঁ বলো। কোয়ালিটেটিভ হচ্ছে হিমোগ্লোবিন এস আর হিমোগ্লোবিন সি। হ্যাঁ, তারপরে আর কোয়ান্টিটেটিভ? আর ম্যাম কোয়ান্টিটেটিভ হচ্ছে ম্যাম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? আমি তো জানি যে বিটা চেইনের প্রবলেম হয়, ঠিক না? আর কোয়ান্টিটি স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস হচ্ছে হিমোগ্লোবিন এস আর হিমোগ্লোবিন সি, এখানে স্ট্রাকচারে প্রবলেম হয়। তাহলে যেটা স্ট্রাকচারে প্রবলেম সেটাকে আমরা বলি কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটিতে প্রবলেম, ঠিক কি না? আর কোয়ালিটিতে সমস্যা হচ্ছে কোনটা? ঠিক করে বলো। ঠিক আছে তোমারটা বলাটা? খাতা না দেখেছো? ম্যাম, বলো, আবার বলো। ম্যাম খাতা কোয়ালিটেটিভ, বলো। কোয়ালিটেটিভ হচ্ছে তাহলে থ্যালাসেমিয়া, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে কি হিমোগ্লোবিন এস আর হিমোগ্লোবিন সি। হ্যাঁ, তাহলে কারেকশনটা কি তুমি করতে পেরেছো? তাহলে জি ম্যাম। কোয়ান্টিটেটিভ প্রবলেম হচ্ছে হিমোগ্লোবিন এস এবং হিমোগ্লোবিন সি, এখানে স্ট্রাকচারেই ঝামেলা হয়ে যায়। আর চেইনের যে হয় চেইন সিনথেসিস হয় অথবা চেইন অ্যাবসেন্ট থাকে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, এখানে হচ্ছে কোয়ালিটেটিভ প্রবলেম, ঠিক আছে, কোয়ালিটিতে ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে পরিমাণের সমস্যা আর একটা হচ্ছে গুণগত সমস্যা হয়। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আলফা থ্যালাসেমিয়া এন্ড বিটা থ্যালাসেমিয়া, কোন থ্যালাসেমিয়াটা কমন ইন বাংলাদেশ? এশিয়ান কান্ট্রিতে কোনটা বেশি কমন, আলফা না বিটা? বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। আচ্ছা, ঠিক আছে। আলামিন, আলামিন আছো কিনা আমাদের সাথে? আলামিন, জি ম্যাম। আচ্ছা, তুমি আমাকে বলো থ্যালাসেমিয়া ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ফিচার এন্ড ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া সম্পর্কে তুমি আমাকে শর্ট নোট বলে যাও। থ্যালাসেমিয়া। Ma'am, when fertilization occurs, both affected cell, father and mother, is termed as thalassemia. থ্যালাসেমিয়া এভাবে বলতে হয় থ্যালাসেমিয়াটা? আচ্ছা, ঠিক আছে, বললা। এখানে এটা কি কি ধরনের ডিজিজ? এটা কি ধরনের ডিজিজ? অটোজোমাল রিসেসিভ না অটোজোমাল ডমিন্যান্ট? কোন ধরনের ডিজিজ? Ma'am, নাকি এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার? কোনটা? dominant, ma'am. কি ডিজিজ? ডমিন্যান্ট থ্যালাসেমিয়া, ডমিন্যান্ট ডিজিজ? ম্যাম এক্স লিঙ্কড ডিজিজ। এক্স ডিজিজ, এটা তো ডমিন্যান্ট কেন হবে রে? Ma'am, এটা হচ্ছে এক্স X-linked, লিঙ্ক ma'am. রিসেসিভ। তাহলে কেন তোমরা এগুলি কি বলতেছো এই লেভেলে এসে? তাহলে থ্যালাসেমিয়ার বলো, থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশন বলো, এখনই তো বলা হলো, বলো। It's, ma'am, thalassemia major and thalassemia minor. মাইনর। আগে তুমি আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া বলো না, এটারই ভাগ করছি আমরা মেজর মাইনরে, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি পাবো থ্যালাসেমিয়াতে? Ma'am, কি থাকতে পারে anemia, থ্যালাসেমিয়ার? anemia এনিমিয়া থাকবে, থাকবে,
হিমোলাইসিস হবে ম্যাম। তারপরে হিমোগ্লোবিন হ্যাঁ, এ ম্যাম তবে অ্যাবসেন্ট থাকবে, ফিটাল হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকবে, বিসি লেস দেন থাকবে। 2 মিলিয়ন মিলিমিটার অফ ব্লাড থাকবে। হ্যাঁ, তাদের হেপাটোমেগালি স্প্লিনোমেগালি এগুলি থাকতে পারে, থাকবে তো। লিভারটা বড় জি হয়ে ম্যাম। যাবে, স্প্লিনটা বড় হয়ে যাবে, হেপাটোমেগালি স্প্লিনোমেগালি এগুলি থাকবে, ঠিক আছে। তারা তারা ফেলিউর টু থ্রাইভ, তারা কিন্তু বড় ওই যে গ্রোথ হ্যাম্পারমেন্ট হবে, গ্রোথ হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাদের জন্ডিস থাকতে পারে, জন্ডিস থাকতে পারে কিনা, আরবিসি যে ভেঙে যাচ্ছে। জি ম্যাম হ্যাঁ, থাকতে জন্ডিস পারে। থাকতে পারে, অফকোর্স থাকবে। তাহলে থাকতে পারে, তাহলে ট্রিটমেন্ট কি দিব আমি থ্যালাসেমিয়ার পেশেন্টকে? ট্রান্সমিশন, রিপিটেড ব্লাড ট্রান্সমিশন। ট্রান্সফিউশন, নট ট্রান্সমিশন, ট্রান্সফিউশন, কথা বলা শিখতে হবে তোমাদের। ট্রান্সফিউশন অফ ব্লাড, তাহলে ট্রান্সফিউশন অফ ব্লাড। আর কি, আর কোনো কিছু দিতে পারি আমি? ভিটামিন দিতে পারি কিনা তাদেরকে? ফলিক অ্যাসিড দিব কিনা? জি ম্যাম। দিব কিন্তু। আর যদি দেখা যায় যে সিভিয়ার কন্ডিশন, তখন কি করতে হয়? অনেক সময় স্প্লিনেক্টমিও করা লাগতে পারে, তাই না? অপারেশনও করতে জি হতে পারে। তাহলে সিভিয়ার কেসে, তাহলে ট্রিটমেন্টটা শোনো। থ্যালাসেমিয়া নিয়ে কোনো কিছু তোমরা বাকি রাখবে না। থ্যালাসেমিয়ার ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ থ্যালাসেমিয়া, ক্লিনিক্যাল ফিচার অফ থ্যালাসেমিয়া, ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার কোনো কিছু বাদ রাখা যাবে না ফর রিটেন এন্ড ভাইভা এক্সাম। রিটেনও এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইভা এক্সাম। আর তোমরা মনে রাখবে, রিটেন এবং ভাইভা দুইটার জন্যই আমরা কিন্তু এই থ্যালাসেমিয়াটা খুবই প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন রোল 36, তাসনিম আক্তার আছো কি? রোল 36, তাসনিম, রোল 36 আছো? আচ্ছা, তুমি আমাকে বলো, হোয়াট ডু মিন বাই জন্ডিস, ডেফিনেশন অফ জন্ডিস, নরমাল সিরাম বিলিরুবিন অফ জন্ডিস, ক্লাসিফিকেশন এন্ড সাইট অফ অবজারভেশন। একটা একটা করে বলো। ডেফিনেশন অফ জন্ডিস বলো। Jaundice is the clinical condition characterized by yellow coloration of skin, sclera, and mucous membrane, increased bilirubin concentration in the body fluid above normal. নরমাল, তাহলে নরমাল বিলিরুবিন লেভেল কত? নরমাল সিরাম বিলিরুবিন লেভেল 0.3 to 1 milligram per deciliter. পরে আমি একটু কারেকশন করে বলেছিলাম 0.2 বলবে, খাতায় লিখে রাখো। এখন নাওএডেজ, এখন ইন্টারন্যাশনাল এটাকে বলা হচ্ছে 0.2, 0.3 না বলে 0.2 টু 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। আচ্ছা, জি ম্যাম। ক্লাসিফিকেশন অফ জন্ডিস, ক্লাসিফিকেশনটা বলো, বলো না। প্রি হেপাটিক, আরে সহজ তো এটা। Physiological jaundice, pathological jaundice. প্যাথোলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস এগেইন ডিভাইডেড কি কি? Pre-hepatic, তারপরে hepatic and post-hepatic. আচ্ছা, সাইট অফ জন্ডিস অবজারভেশন, কোথায় কোথায় জন্ডিস দেখি? জিহ্বার উপরে দেখো না নিচে দেখো, এটা আগে আমাকে Sclera, বলো। জিহ্বার উপরে দেখো না নিচে দেখো? তো নিচে। হ্যাঁ, নিচে। আর উপরে কি দেখি? এনিমিয়া, এনিমিয়া Anemia. দেখি জিহ্বার উপর। তাহলে এখানে নিচে বলতে জিহ্বার এটার নিচেটাকে ইংলিশে কি বলি? Under surface of the tongue. আন্ডারসা, ভেরি গুড, আন্ডার সারফেস অফ দি টাং। তাহলে আমি যদি ডরসাম অফ দি টাং বলি, তাহলে এটা কি বুঝায়? ডরসাম অফ দি Anemia. টাং, এনিমিয়া, দ্যাট ইজ উপরের অংশটা। আর ভেন্ট্রাল সারফেস আর আন্ডার সারফেস অফ দ্য টাংটা হচ্ছে জন্ডিস দেখি। Jaundice. আর কোথাও কি জন্ডিস দেখতে পারো? চোখে জন্ডিস দেখা যায়? স্ক্লেরাতে, চোখে কোন জায়গায় হলুদ হয়ে যায়। স্ক্লেরা। হলুদ হয়ে যায়, স্ক্লেরাতে দেখি। আচ্ছা, আর কোথাও কি জন্ডিস দেখি? হাতে, পায়ে দেখা যায়? পেটে? palm of the hand, sole of the foot, আর স্কিনের মধ্যে অ্যাবডোমেনে। অ্যাবডোমেন যদি ডিপ জন্ডিস হয় আমরা দেখতে পারি। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, রোল 31, সোহেল রানা কি আছো আমাদের সাথে? রোল 31, রোল 31 নাই। আচ্ছা, রোল 4, শায়লা কাউসার মিম, রোল 4, মিম কে আছো আমাদের সাথে? মিম, শায়লা কাউসার মিম আছো কিনা? নাই। আচ্ছা, রোল 6, ইলোরা ইয়াসমিন ঈশা, রোল 6, ইলোরা ইয়াসমিন ঈশা আছো কি? ইলোরা,
ইলোরা, ইয়াসমিন, এশা আছো কি আমাদের সাথে? ইলোরা কি আছো? আচ্ছা, রোল 8 ফাতেমা জান্নাত, রোল 8 ফাতেমা জান্নাত কি আছো? Yes, ফাতেমা, ma'am. আচ্ছা ফাতেমা তুমি আমাকে বলো, হোয়াট ডু মিন বাই ফিজিওলজিক্যাল জন্ডিস? বাংলায় বললে বাংলায় বলো, কোনো প্রবলেম নাই। ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে আসলে কি বুঝি? হোয়াট ডু মিন বাই ফিজিওলজিক্যাল জন্ডিস? ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে কি বুঝো বলো তো, বাংলায় বলো। কি বলছিলাম? ফিজিওলজিক্যাল জন্ডিসটা জন্মের পর পর কি হয়? ফিজিওলজিক্যাল জন্ডিস কে পারবে? রবি পারবে ফিজিওলজিক্যাল জন্ডিস? ম্যাম এটা হচ্ছে ম্যাম মনীষা, জন্মে 24 থেকে 72 ঘন্টার মধ্যে হবে ম্যাম। 72 ঘন্টার ভিতরে দেখা দিবে। কেন হয় ফিজিওলজিক্যাল জন্ডিসটা? এই বাচ্চাদের কেন ফিজিওলজিক্যাল জন্ডিসটা হতে পারে? ম্যাম মা Ma'am, যদি ম্যাম uncomplicated আরেকটু bilirubin টা বেড়ে যায়। ইনকম্পাটিবিলিটি হয়। কি থাকে? লিভার ইমমেচিউর থাকে। ডিউ টু ইমমেচুরিটি অফ লিভার, লিভারের ইমমেচুরিটির জন্য লিভার ক্যান নট কনজুগেট বিলিরুবিন প্রপারলি, দ্যাটস ওয়াই ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ ইন নিউবর্ন বেবি। ঠিক আছে, লিভার ইমমেচিউর থাকে বলে প্রপারলি কনজুগেশনটা করতে পারে না, এই জন্য ফিজিওলজিক্যাল জন্ডিসটা ডেভেলপ করে। এটার জন্য কি ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট কি? ম্যাম ফটোথেরাপি। সান থেরাপি। এখানে ফটোথেরাপি না বলে বলবে সানলাইট। আমি বলেছিলাম সূর্যের আলোতে লাগাবো, তাই না? ফটোথেরাপি দিব সিভিয়ার কেস ফ্লুরোসেন্ট লাইট দিয়ে যেটা দেই, তাহলে এখানে কি দিব? আসলে সানলাইট থেরাপি। তাহলে আমরা সূর্যের বলবো যে বাচ্চাটাকে সকালে এবং বিকালে রোদ লাগাবেন। ঠিক আছে, বাচ্চাকে যদি রোদ লাগায় তাহলে কি হবে? কেন ভালো হয়ে যাবে ফিজিওলজিক্যাল জন্ডিস? এটার জন্য কোনো এত ম্যাম আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেট ভেরি গুড। আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেটেড হয়ে তাহলে কি কনজুগেটেড হয়? বিলিরুবিন কম করবে। Lumirubin. It converted to lumirubin. Unconjugated bilirubin is converted to lumirubin, which can easily excreted through the urine and feces. তাহলে কি হবে? বিলিরুবিনটা শরীর থেকে বের হয়ে যাবে এবং বাচ্চাটা কিউর হয়ে যাবে। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিসে কি ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নাই। এটা এমনিতেই 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায় যদি আমি সানলাইট লাগাই। আচ্ছা, যদি বিলিরুবিন লেভেল, if bilirubin level more than 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, that time ফটোথেরাপির ব্যাপার আসবে। ফটোথেরাপিটা কি জিনিস কে বলতে পারবে? ফটোথেরাপিতে কি দেওয়া হয়? ফ্লুরোসেন্ট লাইট দিয়ে আমরা ফটোথেরাপিটা দেই। এখানেও কি হয়? আনকনজুগেটেড বিলিরুবিনটা ওই কনজুগেটেড লুমিরুবিনে কনভার্টেড হয় এবং ইউরিন এবং ফিসেসের মাধ্যমে কি হয়? বিলিরুবিনটা এক্সক্রিটেড থ্রু আউট দ্য বডি, তাহলে ভালো হয়ে যায় বাচ্চা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আজকে আমরা জন্ডিস পর্যন্তই আসলাম। আর কজেস অফ জন্ডিসটা আমরা নেক্সট ক্লাস আই উইল আস্ক ইউ ফ্রম হিয়ার, কজেস অফ জন্ডিস থেকে আমি পড়া ধরবো। ঠিক আছে, ওকে, দ্যাটস অল ফ্রম মি টুডে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।